সফটওয়্যার ডেপ্লয়মেন্ট বা ওয়েবসাইট ডেপ্লয়মেন্ট বলতে বোঝায় যে হচ্ছে তুমি যখন তোমার সফটওয়্যার বা ওয়েবসাইটে কোনো একটা চেঞ্জ করবা বা আপডেট করবা করে সেই ইফেক্টটা একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে শিফট করাটাই হচ্ছে সফটওয়্যার ডেপ্লয়মেন্ট আর কি। এটাকে আমরা ডেপ্লয়মেন্টকে তাহলে এভাবে লিখতে পারি যে চেঞ্জেস অর আপডেটস So software deployment is basically push changes or updates from one environment to another. এখন environment বলতে কি বোঝায় যে তুমি যেখানে কোড করো সেটা একটা এনভায়রনমেন্ট, বা সেটাকে আমরা মানে ইন জেনারেল কেসে সেটাকে আমরা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলি। আর যে এনভায়রনমেন্টটা থেকে ধরো তোমার কোডটা তুমি একটা সার্ভারে ডিপ্লয় করলা, দেন এই সার্ভারে ডিপ্লয় করার পরে এই এনভায়রনমেন্টটা থেকে মনে করো তোমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্ট হচ্ছে তোমার ওয়েবসাইটটা বা হচ্ছে সফটওয়্যারটা অ্যাক্সেস করতেছে। তো এই এনভায়রনমেন্টটাকে বলবো হচ্ছে আমরা প্রোডাকশন এনভায়রনমেন্ট বা লাইভ এনভায়রনমেন্ট। সো এটা হচ্ছে আমার লাইভ বা প্রোডাকশন এনভায়রনমেন্ট, দুইটাই বেসিক্যালি ইকুয়াল। এরকম আর কি মাল্টিপল এনভায়রনমেন্ট হইতে পারে। তো এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে হচ্ছে মাল্টিপল এনভায়রনমেন্ট হওয়ার সুবিধাটা কি। আমি তো ডিরেক্টলি একবারে আমি যে আমার মনে করি এটা হচ্ছে মেইন সার্ভার, তো এই সার্ভারে তো আমি ডিরেক্টলি কোড করতে পারি, মানে যেটা হচ্ছে আমার যে চেঞ্জেস গুলো আসবে আমি ডিরেক্টলি সার্ভারে আর কি ইমপ্লিমেন্ট করতে পারি। The problem is, for example, you want to implement a new feature, and while developing a new feature, you do not know whether it will work or not. তো যদি তোমার যে ফিচারটা তুমি ইমপ্লিমেন্ট করলা, there is a possibility যে it will break down your whole website. এই কারণে আর কি আমরা ডিরেক্টলি প্রোডাকশন বা লাইভ এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আনি না। আমরা যে চেঞ্জ গুলো আনি সেগুলো হচ্ছে ইউজুয়ালি লোকাল এনভায়রনমেন্টে। তো এখানে দেখো আমি দুইটা এখানে একটা মডেল দেখাইছি, এন্ড দিস ইজ কল্ড লেফট টু রাইট ডেপ্লয়মেন্ট মডেল। এটা হচ্ছে যে আমি ইনিশিয়ালি কিভাবে একটা নতুন চেঞ্জ, মনে করো তোমার হচ্ছে একটা তোমার ওয়েব অ্যাপ্লিকেশনে মেসেজ সার্ভিস ছিল না বা এসএমএস সার্ভিস ছিল না, তো তুমি সেই এসএমএস সার্ভিস তুমি ইমপ্লিমেন্ট করছো। তো তোমার এই এসএমএস সার্ভিসটা ইমপ্লিমেন্ট করার শুরু থেকে মানে কোডিং থেকে শুরু করে একদম ক্লায়েন্ট থেকে যাওয়া পর্যন্ত যে প্রসেসের মধ্যে দিয়ে যাবে সেটা হচ্ছে তোমার এই লেফট রাইট ডেপ্লয়মেন্ট মডেল রিপ্রেজেন্ট করে আর কি। ইনিশিয়ালি তুমি তোমার কোডটা করবা হচ্ছে লোকাল এনভায়রনমেন্টে, এই লোকাল এনভায়রনমেন্ট দিস মাইট বি ইউর পিসি আর কি। লোকাল এনভায়রনমেন্ট দিস মাইট বি ইউর পিসি। দেন তুমি একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করলা, and this local and development environment, both of this might be same. ফর এক্সাম্পল এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা কেমন হতে পারে যে তুমি তোমার পিসিতে হচ্ছে একটা টেক্সট বক্স আছে, এন্ড এই টেক্সট বক্সে তুমি কোনো একটা টেক্সট লিখো, এখানে একটা টেক্সট ফিল্ড আছে, এখানে ধরো তুমি তোমার ফোন নাম্বার দাও। Then if you press this button in your PC or in your local development environment and in your phone, you will get a message. So this is the setup for your development environment. Sorry, local environment basically. যে তোমার পিসিতে তুমি তোমার হচ্ছে লোকাল হোস্টে এই তোমার ওয়েবসাইটটা ওয়েব অ্যাপটা রান করছো, and this web app has a text field and text field for phone number. তোমার ফোন নাম্বার দিলে in your phone you get a message. So this whole thing is on your PC, and the next thing you might do is upload this portion of the app. So this is just the messaging service. Think of your app as a microservice architecture. So if your application is based on microservice architecture, there are different microservices, and you are the person responsible for messaging service. তুমি তোমার পিসিতে আর কি তোমার মেসেজিং সার্ভিসটা ইমপ্লিমেন্ট করছো। This is just one service. I have already told that your whole app is microservice আর কি। তুমি হচ্ছে জাস্ট এই মেসেজিং সার্ভিসের জন্য রেসপন্সিবল। তোমার মেসেজিং সার্ভিসটা তোমার পিসিতে ভালো মতো কাজ করতেছে, and what will happen if you upload it to a server? তুমি যে ফার্মে কাজ করতেছো, ফর এক্সাম্পল that firm has some development servers. In one of the development server, you have uploaded the SMS service for checking whether it works from a server or not. Again, this is not the whole app. This is just the development messaging service.
one sub-service, one microservice of your whole application. তাহলে এটাকে ডেভেলপমেন্ট সার্ভারে তুমি আপলোড করলা, and then it is working in the development server as well. In most of the cases, this local server or local environment and this development environment, these two are the same. Most of the cases, these two are the same. What is staging? Staging হচ্ছে ধরো তুমি যখন এই ডেভেলপমেন্ট সার্ভারে তোমার মেসেজিং সার্ভিসটা আপলোড করছো এবং এটা টেস্ট করছো, this is just one section of your whole app. Your web application might have some other microservices, for example, profile microservice, and then okay, profile microservice, তারপর হচ্ছে messaging service, newsfeed service, like this. এই স্টেজিংটা হচ্ছে তোমার আগে ওয়েব অ্যাপ্লিকেশনে যে সার্ভিসটা ছিল, যে সার্ভিসেস গুলো ছিল, তার সাথে তুমি নতুন যে চেঞ্জটা আনছো, সেটা একটা চেঞ্জ হইতে পারে বা অ্যাডিশন অফ অ্যানাদার সার্ভিস হইতে পারে। এই সবকিছু মিলে তোমার কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশনটা, এটা হচ্ছে তোমার স্টেজিং সার্ভারে থাকবে। Do you get the difference between development server and staging server? So staging server is basically the exact replica of your production environment. Development server is not the exact replica of your production environment. Why? Because it might not contain all the microservices that your production environment might have. But in staging server, staging development environment, it contains all the microservices plus your newly added services. This is the staging environment. And this staging environment, in this staging environment, QA people will do their testing. Prior to this, you do your own testing using unit testing or other methodologies. But in staging server, QA people will do their testing. So staging server is staging environment is basically the exact replica of your production environment. যদি এটা স্টেজিং এনভায়রনমেন্টে ঠিকঠাক মতো কাজ করে, তারপরে আর কি তুমি এটা লাইভ এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করবা। সো এই লোকাল সার্ভিস থেকে, তোমার লোকাল মেশিন থেকে তুমি যখন অ্যাপটা তোমার হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে নিয়ে যাবা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডেপ্লয়মেন্ট। এন্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে তোমার হচ্ছে এই নিউ সার্ভিসটা তোমার প্রিভিয়াস সার্ভিসগুলোর সাথে মার্জ করা, দ্যাট মিন্স অন দি স্টেজিং এনভায়রনমেন্ট। দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ deployment, and staging environment থেকে live environment নিয়ে যাও, এটা হচ্ছে আরেকটা deployment. So deployment এর ডেফিনিশনটা আই গেস ক্লিয়ার, যে যখনই তুমি একটা কিছু চেঞ্জেস একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে নিয়ে যাবা, দ্যাট ইজ কল্ড deployment. এখানে আমি যে মডেলটা দেখাইছি লেফট টু রাইট ডেপ্লয়মেন্ট মডেল, এখানে আর কি আমি যে স্টেপ বা এনভায়রনমেন্টগুলো দেখাইছি, ইন রিয়েল সিনারিও দ্য নাম্বার অফ এনভায়রনমেন্টস মাইট বি মোর অর লেস। তোমার লোকাল আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই দুটো হচ্ছে সেম হইতে পারে, অথবা তোমার মাল্টিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হইতে পারে, অথবা তোমার স্টেজিং এনভায়রনমেন্ট নাও থাকতে, মানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বাদ দিয়ে তোমার স্টেজিং এনভায়রনমেন্ট থাকতে পারে, যদি তুমি সিঙ্গেল হ্যান্ডেডলি কাজ করো আর কি। মানে বেসিক্যালি ডেভেলপমেন্ট আর স্টেজিং এই দুটো এনভায়রনমেন্ট মার্জ করতে পারে, বা ফার্স্ট তিনটাই মার্জ করতে পারে, এন্ড দেন ফাইনালি হচ্ছে তোমার প্রোডাকশন। বোঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? হ্যালো। আচ্ছা, তো যখন আমি একটা সফটওয়্যার ডিপ্লয় করব, তো এই সফটওয়্যার ডিপ্লয়টা আসলে অনেকগুলো স্টেপস এর উপর ডিপেন্ড করে। এটাকে বলে আমরা সফটওয়্যার ডিপ্লয়মেন্ট প্রসেস ফ্লো। কিভাবে আমরা একটা ডিপ্লয়মেন্টের শুরু থেকে সেই ডিপ্লয়মেন্টের শেষ পর্যন্ত যাব, সেটা আমরা এখানে দেখবো। একটা ডিপ্লয়মেন্টের শুরু হয় কোন জায়গা থেকে? যখন থেকে তুমি একটা নতুন ফিচারের কোড করা স্টার্ট করবা, সেটা হচ্ছে তোমার একটা ডিপ্লয়মেন্ট প্রসেস ফ্লোর স্টার্ট। আর এন্ডটা কখন? যখন তুমি সাকসেসফুলি তোমার চেঞ্জটা প্রোডাকশন এনভায়রনমেন্টে ভিজিবল করতে পারবা, বা তোমার চেঞ্জটা যখন লাইভ করতে পারবা, তোমার ক্লায়েন্টদের কাছে পৌঁছায় দিতে পারবা, সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট প্রসেস ফ্লোর এন্ডিং, যে কোনো একটা ফিচারের জন্য। সো ডিপ্লয়মেন্টটা তোমার হচ্ছে একদম ইনিশিয়ালি তুমি ডিপ্লয় করাটাকেও বোঝায়, আবার ইনিশিয়ালি ডিপ্লয় করার পরে যখন তুমি নতুন কোনো চেঞ্জেস আনো তোমার অ্যাপ্লিকেশনে, সেটাকেও আর কি ডিপ্লয়মেন্ট বোঝায়। ওকে, আচ্ছা আমি 1 মিনিট পানি খেয়ে আসি।
সরি, আমি যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস ফ্লো। সফটওয়্যার ডেভেলপমেন্টের ফার্স্ট আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যান। দেখো, তোমার সফটওয়্যার লাইফ টাইমে তুমি অনেকবার ডেপ্লয়মেন্ট করবে, মানে এই ডেপ্লয়মেন্ট ফেজের মধ্যে দিয়ে তোমাকে বারবার যাইতে হবে। তুমি যে কোনো একটা চেঞ্জ আনবা, তোমাকে হচ্ছে সফটওয়্যারটা আবার নতুন করে ডেপ্লয় করতে হবে, এবং প্রত্যেকবার সফটওয়্যার ডেপ্লয় করা এটা আসলে একটা হেক্টিক টাস্ক। এখানে তোমার বেশ কিছু ক্রুশিয়াল স্টেপস আছে, এই স্টেপস গুলো তোমাকে শুরুতেই নোট ডাউন করে রাখতে হবে, so that your deployment process goes as smoothly as possible. এই ডেপ্লয়মেন্ট প্ল্যানটা বলতে বোঝাচ্ছি যে তুমি যখন একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে ডিপ্লয় করবা, ফর এক্সাম্পল তুমি হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট থেকে তোমার হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করতেছো, আমি স্টেজিংটা বাদ দিলাম। ওকে, এই দুইটা এনভায়রনমেন্টের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল তোমার যে সার্ভার কনফিগারেশন গুলা, সেই সার্ভার কনফিগারেশন গুলো চেঞ্জ হবে, তোমার বেজ অ্যাড্রেস, বেজ ইউআরএল চেঞ্জ হবে, তারপর হচ্ছে তোমার এসএমএস বা মেইলিং সার্ভিসের, তোমার এসএমএস বা মেইল সার্ভিসের তোমার হচ্ছে অ্যাড্রেসটা চেঞ্জ হতে পারে, তারপর ডেটাবেজের ক্রিডেনশিয়ালস চেঞ্জ হতে পারে, তো এরকম বেশ কিছু জিনিস চেঞ্জ হতে পারে। শুরুতেই ধরো তো তুমি একটা প্ল্যান ফিক্স করলা যে আমি যখন যে কোনো একটা সফটওয়্যার, আমার সফটওয়্যারটা যখন ডিপ্লয় করবো, ফার্স্ট কাজ হচ্ছে আমি আমার .env চেঞ্জ করবো। মানে আমি বলতেছি না যে দিস শুড বি ইউর প্ল্যান or this should be anybody's plan, but this is how you make the plan. ফর এক্সাম্পল তুমি প্ল্যান করলে যে আমি ডেপ্লয়মেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে আমার .env চেঞ্জ করা, দেন হচ্ছে আমি আমার হচ্ছে স্ট্যাটিক ফাইলস আর ইয়ার জন্য, স্ট্যাটিক আর ডাইনামিক দুটা ফাইলসের জন্য দুটো আলাদা গেট রিপো আছে, এন্ড এই দুটা হচ্ছে আমি আমার যে প্রোডাকশন সার্ভার সেটা দুটা ডিফারেন্ট ফোল্ডারে হচ্ছে আমি ক্লোন করব। দেন তারপরে বা ফর এক্সাম্পল, আচ্ছা এটা হচ্ছে তোমার সার্ভারে আপলোড করার। এর আগের প্ল্যান গুলো কি হতে পারে, আমার যখন চেঞ্জ হবে সেটা ফার্স্ট আমি কোড করব, দেন হচ্ছে টেস্ট করব, দেন তারপরে হচ্ছে এগুলা করে আমি সার্ভারে আপলোড দিব। সো দিস ইজ এ প্ল্যান, রাইট? যে কোনো একটা চেঞ্জ যখন তুমি করতে যাবা তখন তুমি এই প্ল্যানটা ফলো করবা। সেটা একটা নতুন সার্ভিস অ্যাড করা হইতে পারে, বা একটা সার্ভিসের মধ্যে কোনো একটা এরর ফিক্স করা হইতে পারে, হোয়াটএভার ইট ইজ, ইউ ফলো দিস প্ল্যান। ডেপ্লয়মেন্ট প্রসেস ফ্লোর ফার্স্ট জিনিসটা হচ্ছে সফটওয়্যার ডেপ্লয়মেন্টের জন্য একটা প্ল্যান ক্রিয়েট করা। এই পার্টটা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, তো তোমার প্ল্যানটা যদি তুমি স্ট্রিক্টলি ফলো করো তাহলে ইউ উইল হ্যাভ এ স্মুথ ডেপ্লয়মেন্ট প্রসেস। আগে যখন তোমার হাতে এরকম একটা প্ল্যান থাকবে, দেন তুমি হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট স্টার্ট করবা। আগে প্ল্যান করে নেবা, দেন তুমি কোন একটা চেঞ্জের জন্য ডেভেলপমেন্ট স্টার্ট করবা। এখন এই ডেভেলপমেন্ট স্টার্ট করবা হচ্ছে তোমার লোকাল বা ডেভেলপমেন্ট সার্ভারে আর কি। যখন তোমার এই ডেভেলপমেন্টটা শেষ হয়ে যাবে, এই ডেভেলপমেন্ট ফেজের পরে তোমার কাজ হচ্ছে এটাকে থরলি টেস্ট করা। সো এই টেস্টিংটা তুমি যখন ডেভেলপমেন্ট সার্ভারে থাকবা, এই টেস্টিংটা ডেভেলপমেন্ট সার্ভারে থাকলে তো তোমার এক একটা নিউ চেঞ্জেস তোমার এক একটা ডেভেলপার হচ্ছে তার উপর কাজ করে, সো সেই ডেভেলপার সেগুলো হচ্ছে ইউনিট টেস্টিং করবে। বাট তোমার হচ্ছে এই যে টেস্টিং দিস ইন্ডিভিজুয়াল ইউনিটস, ডাজ ইট এনশিওর দ্যাট ইউর হোল ওয়েবসাইট উইল ওয়ার্ক অর নট? তো তুমি প্রত্যেকটা মডিউল আলাদাভাবে ইউনিট টেস্ট করতেছো, এমন হতে পারে না যে সবগুলো তুমি একসাথে মার্জ করতেছো, ইউর হোল ওয়েবসাইট উইল কোলাপস। জি স্টেজিং এনভায়রনমেন্টে যে হচ্ছে কিউএ পিপল তোমার বাকি টেস্টিং গুলা করে, এটা it might be black box testing or gray box testing or acceptance testing, whatever it is. আচ্ছা, হোয়াইট গ্রে ব্ল্যাক এই তিনটার মধ্যে ডিফারেন্স তো বুঝো? আচ্ছা, ওকে। সো দ্য নেক্সট স্টেপ ইজ টেস্টিং অর চেঞ্জেস। টেস্টিং হলো দুই ভাবে হয়, একটা হলো তোমার ডেভেলপমেন্ট স্টেজে, বিফোর দি ইন দি ডেভেলপমেন্ট স্টেজ, আর একটা হচ্ছে তোমার স্টেজিং এ। স্টেজিং এনভায়রনমেন্টে ডিপ্লয়মেন্ট করবে হচ্ছে কিউ পিপল।
তারপরে এই সবগুলা টেস্টিং যদি পাস করে, তোমার ইন বোথ এনভায়রনমেন্টস এই টেস্টিং গুলো যদি পাস করে, তাহলে তুমি তোমার ওয়েবটাকে প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করবে। এবং প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করা মানে যে তোমার কাজ শেষ তা না, প্রোডাকশন এনভায়রনমেন্ট বা লাইভ এনভায়রনমেন্ট যেটা সেম। এই প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করার সাথে সাথে তোমাকে হচ্ছে মনিটর করতে হবে তোমার চেঞ্জটা, যে তুমি যে চেঞ্জ গুলো আনলা এই চেঞ্জের কারণে তোমার ওয়েবসাইটের রেসপন্স টাইম বেড়ে গেছে কিনা, ফর এক্সাম্পল কোন একটা সাব মডিউল ব্রেক করছে কিনা, এই জিনিসগুলো তোমাকে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। এরকম আমাদের যে ডেপ্লয়মেন্ট সার্ভিস গুলো আছে, ফর এক্সাম্পল AWS EC2 বা এরকম যে ডেপ্লয়মেন্ট সার্ভিস গুলো আছে, এরা তোমাকে বিল্ট ইন কিছু মনিটরিং টুলস দেয়, বা তুমি নিজের মনিটরিং টুলস ডেভেলপ করতে পারো। বাট আফটার ডেপ্লয়িং টু এনভায়রনমেন্ট ইউ শুড মনিটর যে তোমার কি কি চেঞ্জ আসছে, বা কোনো সাব মডিউল ব্রেক করছে যেটা তুমি জানো না। তারপরে হচ্ছে ইউজারের ফিডব্যাক গুলো চেক করা। দিজ আর অল পার্টস অফ মনিটরিং ইউর চেঞ্জেস। এখানে ডেপ্লয়মেন্ট বেসিক্যালি দুই টাইপের হতে পারে। একটা ডেপ্লয়মেন্ট হচ্ছে deployment of metadata, and a metadata includes codes, CSS, that is basically style files and so on. আরেকটা হচ্ছে deployment of content, এটা হচ্ছে photos, videos, etc. The thing is deployment of metadata, এই হোল কন্ট্রোলটা থাকে হচ্ছে তোমার ডেভেলপারদের হাতে in all cases, but in some cases deployment of content তুমি আরেকটা মনে করো তুমি পোর্টাল ক্রিয়েট করে দাও ফর কন্টেন্ট ক্রিয়েটরস, যে তারাও চাইলে তাদের ফটো বা ভিডিও আপলোড করতে পারবে। So deployment of metadata, this is always controlled by coders or developers, but deployment of content, তোমার যদি ওয়েবসাইটটা হচ্ছে অনেক বেশি কন্টেন্ট ইন্টেন্সিভ হয় বা অনেক কোলাবোরেটর থাকে, কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সরি এক মিনিট, সো তুমি আর কি তোমার আরেকটা আপলোডিং সিস্টেম ক্রিয়েট করতে পারো, যেখানে হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট যেগুলো আছে ফটো ভিডিও, এগুলা নট অনলি ডেভেলপার্স, কন্টেন্ট ক্রিয়েটররা যাতে আপলোড করতে পারে। ওকে, আর তুমি এই সার্ভিসটা কন্টেন্ট ক্রিয়েটরদের দিচ্ছ বিকজ হচ্ছে জাস্ট বাই আপলোডিং ফটো আর ভিডিও ইট ইজ ভেরি হার্ড টু কলাপস ইউর ওয়েবসাইট, দ্যাটস ওয়াই তুমি এই ফ্যাসিলিটিটা কন্টেন্ট ক্রিয়েটরদের দিতে পারো আর কি। আদারওয়াইজ তোমার হচ্ছে যে কোনো একটা ইমেজ, ফর এক্সাম্পল তুমি তোমার ব্যানার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ যে কোনো কিছু চেঞ্জ করার জন্য তোমাকে দেখা যাচ্ছে ডেভেলপারকে ইনভলভ হতে হচ্ছে বা নতুন করে আবার ডিপ্লয় করতে হচ্ছে অর সামথিং। এই কারণে স্ট্যাটিক ফাইলের জন্য আলাদা ডিপ্লয়মেন্ট সার্ভিস ক্রিয়েট করা গুড আর কি। আচ্ছা, তো এখানে আর কি কয়েকটা গুড প্র্যাকটিসেস ফর ডিপ্লয়মেন্ট, যেমন হচ্ছে গিট ইউজ করা। গিট ইউজ করার অনেকগুলো বেনিফিট আছে। দ্য ফার্স্ট বেনিফিট ইজ তুমি তোমার প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করলা চেঞ্জেস গুলা, এবং সাথে সাথে তোমার প্রোডাকশন এনভায়রনমেন্ট কলাপস করলো। সো তোমার প্রোডাকশন এনভায়রনমেন্ট যদি কলাপস করে, ফর এক্সাম্পল ইউ আর বিল্ডিং ইনস্টাগ্রাম, what will happen if it collapses for 1 minute? user base হারাবে। কিসের ইউজার বেস? দুনিয়ার প্রোগ্রাম ওরা কাইন্দা ফেলাবে। ইনস্টাগ্রাম, আচ্ছা তুমি চিন্তা করো যে কত বিজনেস ইনস্টাগ্রামের উপর ডিপেন্ডেন্ট, কত মানুষের লাইভলিহুড পর্যন্ত ইনস্টাগ্রামের উপর ডিপেন্ডেন্ট। সো 1 মিনিট যদি ইনস্টাগ্রাম বন্ধ থাকে, দিস উইল বি এ হিউজ ইম্প্যাক্ট অন ইকোনমি অ্যাজ ওয়েল। মানুষের লাইফস্টাইলটা বাদে দিলাম। তোমার যদি ওয়েবসাইট কলাপস করে, দ্য ফার্স্ট থিং ইউ ডু ইজ ডু নট প্যানিক if it requires roll back your changes, ঠিক আছে? আবার মনে করো ইউ হ্যাভ টু মেক শিওর যে
তুমি আমাকে দায়িত্ব দিলা একটা নতুন ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য, বা এই নতুন ফিচারটা ইমপ্লিমেন্ট করার সময় ইউ হ্যাভ টু মেক শিওর যে আই এম ওয়ার্কিং অন দি latest version of the application or the version that is deployed in the production environment. এই ভার্সন কন্ট্রোলিং এর জন্য ইউ হ্যাভ টু ইউজ গিট। মানে গিট কেন ইউজ করা লাগবে এটা আসলে বোঝানোটা ওয়ার্ক ইন ব্রাঞ্চেস। সো ওয়ার্ক ইন ব্রাঞ্চেস করলে ওয়ার্ক ইন ব্রাঞ্চেস হলো তুমি ফার্স্টে যখন একটা নতুন কোনো ফিচার ডেভেলপ করবা, দেন ইউ ডু নট ডিরেক্টলি পুশ ইট টু দি ডিপ্লয়মেন্ট ব্রাঞ্চ আর প্রোডাকশন ব্রাঞ্চ আর কি। তুমি আলাদা একটা ব্রাঞ্চে এটা পুশ করবা, দেন হচ্ছে এটা টেস্ট করবা, দেন ওই ব্রাঞ্চটা ডিপ্লয় করবা, দেন ইফ এভরিথিং ওয়ার্কস ওয়েল তারপর তুমি হচ্ছে মেইন ব্রাঞ্চে পুশ করবা। এন্ড কনফ্লিক্ট যদি কনফ্লিক্ট না থাকে তারপর হচ্ছে তুমি প্রোডাকশন এনভায়রনমেন্টে লাইভ করবা। আর হচ্ছে মানে এই তুমি ডিফারেন্ট ব্রাঞ্চে কাজ করার সুবিধাটা তো বুঝতেছো। তুমি একটা সাব ব্রাঞ্চ ক্রিয়েট করবা, দেন সেখানে হচ্ছে তুমি তোমার নিউ চেঞ্জেসটা আনলা। নিউ চেঞ্জ আনার পরে তারপর তুমি চেক করলা যে হচ্ছে তোমার আগের এই ব্রাঞ্চে যে আগের যে কোডটা ছিল তার সাথে এই ফিচারটা অ্যাড করার পরে তোমার কোডটা ব্রেকডাউন করে কিনা, মানে কলাপস করে কিনা। যদি কলাপস না করে তখন তুমি তোমার যে চেঞ্জ গুলো আনছো, তোমার আগের যে ভার্সনটা আর কারেন্টলি যে আপডেটেড ভার্সন, এই দুটার মধ্যে এই চেঞ্জ গুলো হচ্ছে তুমি রিভিউ করবা। এই চেঞ্জ গুলো রিভিউ করার পরে যদি দেখো যে দ্যার ইজ নো কনফ্লিক্ট, দ্যার ইজ নো মেজর কনফ্লিক্ট, তারপরে তুমি এটা হচ্ছে মেইন ব্রাঞ্চে পুশ করবা। আর মেইন ব্রাঞ্চে পুশ করা মানেই হচ্ছে ইউ আর গোয়িং লাইভ উইথ ইউর চেঞ্জেস। ওকে, ডিপ্লয়মেন্ট শিডিউল এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যখনই কোনো নতুন কোনো ফিচার আনবা, সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, যে এই ফিচারটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ইউজার বেসের কাছে পাস করব, তাই না? নতুন কোনো ফিচার আনার সময় আমার দ্য ফার্স্ট থিং আই ওয়ান্ট টু ডু ইজ ইন্ট্রোডিউস ইট উইথ দ্য হোল ওয়ার্ল্ড। বাট দ্য থিং ইজ, মনে করো তুমি হচ্ছে ডিসেম্বর 31 রাত 12টার সময় আর কি, ধরো রাত 12:01 তুমি একটা নতুন ফিচার লাইভ করতে চাও, মানে নতুন একটা এক্সাইটিং ফিচার তুমি হচ্ছে ইনস্টাগ্রামে আনছো বা হচ্ছে স্ন্যাপচ্যাটে আনছো, একটা মানে ইনক্রেডিবল ফিল্টার, তুমি হচ্ছে এটা ডিসেম্বর 31 12:01 আর কি তুমি এটা হোল ওয়ার্ল্ডের কাছে লাইভ করতে চাও। খুব মানে অ্যাজ এ বিজনেস স্ট্র্যাটেজি এটা আসলে খুব ভালো একটা উপায়। ডিসেম্বর 31 12:01 তোমার সাথে কোনো ডেভেলপার পাবা তুমি? মানে আই এম গেসিং যে ওই সময় তোমার অফিসে তেমন কোনো ডেভেলপার থাকবে না, মানে জাস্ট ওই 2-3 জন যারা হচ্ছে ডিপ্লয় করবে তারা বাদে তুমি বাকি কোনো ডেভেলপার পাচ্ছ না। সো দিস টাইমিং ইজ এ ব্যাড চয়েস, বিকজ ইউ নেভার নো তুমি এটা ডিপ্লয় করার পরে তোমার ওয়েবসাইটটা কি হবে। তোমার সাথে সাথে ওয়েবসাইট কলাপস করতে পারে। সো ওয়েবসাইট কলাপস করার সাথে সাথে তোমাকে হচ্ছে roll back, you might have to roll back your changes. অথবা you might have to fix some immediate bugs. তোমাকে এই ডিপ্লয়মেন্ট শিডিউলটা খুব সুন্দর করে চুজ করতে হবে। আরেকটা জিনিস, এটা তো একটা কেস গেল যে হচ্ছে you have to make sure that while deploying you have enough developers with you. Another thing is, তুমি সবসময় এমন একটা টাইমে ডিপ্লয় করতে যাবা যখন নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স সবচেয়ে লেস, যাতে তোমার সার্ভারের উপর প্রেসারটা কম পড়ে। বা তোমার যদি ওয়েবসাইটটা কলাপস হয়, তোমার ধরো এমন ভাবে কলাপস করো যে ইউ মাইট ফেস ডেটা লস, মানে পার্মানেন্ট ডেটা লস। So for making sure that only the minimum number of users are getting affected, you deploy your changes while there are less number of active users. Do you get my point? তাহলে তোমার 3টা ফ্যাক্টর আছে। এই 3টা ফ্যাক্টর হচ্ছে মানে তোমাকে একটা রাইট টাইম ফিক্স করতে হবে যে হচ্ছে তোমার বিজনেস স্ট্র্যাটেজির জন্য আর কি। বিজনেস স্ট্র্যাটেজি বলতে যেমন ধরি যে ডিসেম্বর 31 12:01 এটা একটা ভালো টাইম যদি তোমার এই রিলেটেড কোনো একটা ফিচার। আবার ধরো তোমাকে এটাও এনশিওর করতে হবে যে
যে টাইমটা ফিক্স করতেছো এইটার সময় যাতে তোমার আর কি ডেভেলপার থাকে এনাফ অ্যামাউন্টে, যে কোনো ক্যাটাস্ট্রফি হলে সেটা যাতে তুমি ব্যাকআপ দিতে পারো, আবার নাম্বার অফ অ্যাক্টিভ ইউজার্স যাতে কম হয়। এই তিনটা মাথায় রেখে একটা মানে এই তিনটার মধ্যে একটা সুইট স্পট বের করতে হবে। তুমি কোনোটাই একদম অপটিমাম পাবা না। যেমন দেখা যাচ্ছে ডিসেম্বর 31 তোমার অ্যাক্টিভ ইউজার্স অনেক বেশি হতে পারে, আবার ডেভেলপারও নাই, সো দিস ইজ নট এ গুড চয়েস। তুমি অন্য একটা টাইম চুজ করবে যেখানে তোমার অ্যাক্টিভ ইউজার কম, গুড ফর বিজনেস অর সেমি গুড ফর বিজনেস, আবার ডেভেলপার আছে সাথে। বাট এই দুটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে you have ample number of developers and less amount of active users. এই দুটার উপর বেস করে তুমি তোমার ডিপ্লয়মেন্ট শিডিউলটা ক্রিয়েট করবে। আর আমি ধরো এসএমএস সার্ভিসের উপর কাজ করতেছি, আমি জুনিয়র ডেভেলপার, I should not have the permission to deploy into production server. Theoretically, I should not have the permission to deploy into production server. Why? কারণ আমার যখন একটা নতুন ফিচার আমি ইমপ্লিমেন্ট করব, আমি ধরো যে দো আই হ্যাভ এ প্ল্যান, সেপারেট প্ল্যান, যে ডিপ্লয়মেন্ট প্ল্যান যেটা দেখে দেখে আমি একটা ডিপ্লয় করব, বাট স্টিল আমি ধরো এক্সাইটমেন্টের কারণে কোনো একটা টেস্টিং বা কোনো একটা ফেজ বাদ দিয়ে আমি প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করে দিলাম। সো সব ডেভেলপারের আর কি প্রোডাকশন এনভায়রনমেন্টে ডিপ্লয় করার পারমিশন থাকা দরকার নাই। এই পারমিশন গুলো এমন ভাবে সেট করা হয় সো দ্যাট যাদের আর কি ওভারঅল হোল প্রজেক্টে অ্যাক্সেস আছে বা প্রজেক্টের আইডিয়াটা ভালো, তা এরকম কয়েকজন মানুষকে আর কি তোমার ইয়াটা দেওয়া উচিত, পারমিশন টু ডিপ্লয় ইনটু প্রোডাকশন সার্ভার। এই পারমিশনটা দেওয়া উচিত সব ডেভেলপার আসলে পারমিশনটা দেওয়া দরকার নেই, সো দ্যাট বিফোর ডিপ্লয়িং এভরি ভার্সন দে ক্যান অ্যানালাইজ এন্ড চেক দি ডিফারেন্সেস বিটুইন প্রিভিয়াস এন্ড দি কারেন্ট ভার্সন আর কি। আচ্ছা, এন্ড দি লাস্ট বেস্ট প্র্যাকটিস ইজ স্টে কাম ইভেন ইফ সামথিং ব্রেকস। তোমার যদি কোনো একটা তুমি একটা আপডেট পুশ করলে এবং সাথে সাথে তোমার প্রোডাকশন এনভায়রনমেন্ট যদি ব্রেক করে, একদম তুমি ইমিডিয়েটলি যদি রোল ব্যাক করো, ইমিডিয়েটলি তুমি ভার্সন রোল ব্যাক করো, ইট মাইট বি দ্য বেস্ট চয়েস। সো তুমি হচ্ছে ইউ টেক সাম মোমেন্ট এন্ড দেন ইউ অ্যানালাইজ দ্য এরর্স। যদি এটা খুবই স্মল এরর হয়, ইউ ফিক্স ইট, ডু নট ইমিডিয়েটলি রোল ব্যাক। ওকে, অনেকে হয় কি যে আমার ওয়েবসাইট কলাপস করছে, আমি প্যানিক করে আমি সাথে সাথে রোল ব্যাক করে দিলাম প্রিভিয়াস ভার্সন। এমনও হইতে পারে যে তোমার যে এররটা আসছে সেই এররটা খুবই স্মল একটা এরর, বাট এই এরর আবার এমন আবার আচ্ছা আবার আরেকটা সিনারিও হইতে পারে যে তুমি রোল ব্যাক করতেছো না, তুমি হচ্ছে এরর ফিক্স করা ট্রাই করতেছো অন দি প্রোডাকশন এনভায়রনমেন্ট। হোয়াট মাইট হ্যাপেন, এই প্রোডাকশন এনভায়রনমেন্টে তুমি এরর ফিক্স করতে যে দেখা যাচ্ছে যে আরেকটা মেজর সার্ভিস তুমি ব্রেক করে ফেলতেছো। এই জন্য in case of this kind of catastrophe, rational thinking is a very important thing আর কি। বোঝা গেছে? তাহলে কি রোল ব্যাক করবো নাকি করবো না? কি জিজ্ঞেস করলা, প্যানিক করবা কি করবা না? জি, মানে স্যার প্যানিক করে তো রোল ব্যাক করতে পারছি না, আবার হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্টে ইয়ে করা ঠিক না, মানে ফিক্স করার চেষ্টা করাও ঠিক না, তাহলে আমি না কোনটা না না করবো? না, আমি তো একবারে বলি নাই যে হচ্ছে তুমি রোল ব্যাক করাই যাবে না সাথে সাথে। মানে তুমি ফার্স্টে এররটা অ্যানালাইজ করবে, এররটা অ্যানালাইজ করে তো তুমি বুঝতে পারবা যে এররটা আসলে বড় এরর না ছোট এরর। মনে করো বা এমন এরর হতে পারে যে ইট মাইট বি স্মলার এরর, মাইট বি স্মলার এরর, বাট হচ্ছে ইউ ডু নট নো হোয়াই ইজ ইট হ্যাপেনিং, বা এই এররটা সলভ করার এক্সপার্টিস যে ডেভেলপারের সেই ডেভেলপার ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। সো হোয়াট ইউ ডু, ইউ রোল ব্যাক ফর দ্য টাইম বিং, যাতে তোমার ওয়েবসাইটটা হচ্ছে ডাউন না থাকে। তা ফার্স্ট প্রায়োরিটি ইজ তোমার ওয়েবসাইট যাতে ডাউন না থাকে, এই ক্ষেত্রে তুমি রোল ব্যাক করলা। কিন্তু তুমি দেখলে যে তোমার যে এররটা আসছে এটা খুবই স্মল একটা এরর, ফর এক্সাম্পল তোমার হচ্ছে সার্ভার একটা ডিপেন্ডেন্সি পায় নাই, you immediately install that dependency to the server and your website will be live again. প্রোডাকশন এই ক্ষেত্রে তো তোমার ডিপ্লয় করা দরকার নাই, যদি তোমার এররটা ফিক্স করতে খুবই স্মল অ্যামাউন্ট অফ টাইম লাগে। দেখা যাচ্ছে যে এরর ফিক্স করতে আমার যে টাইমটা লাগবে সেটা হচ্ছে আমার রোল ব্যাক করার থেকে কম, then you should not roll back.
না, এটা তো নিশ্চয়তা নেই যে এটা স্মল এরর, আমি যেটা ভাবছি সেটা ঠিক হবে, সেটা সত্যিই স্মল কিনা। মানে if you do not have that confidence then you roll back. ওকে স্যার, What I am saying is if you have that confidence that you know about this error, তাহলে হচ্ছে বেস্ট প্র্যাকটিসে তাহলে রোল ব্যাকই হবে স্যার। বেস্ট প্র্যাকটিস রোল ব্যাক, এটা তুমি মানে ইউ ক্যানট সে ইট ফর শিওর, তাই না? আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মানে ইররিলেভেন্ট এক্সাম্পল আর কি। ফর এক্সাম্পল তোমার হচ্ছে মানে যেখানে একটা আগের ভার্সন কাজ করতেছিল, তুমি হচ্ছে তোমার লোকাল এনভায়রনমেন্টের কথাই চিন্তা করে, লোকাল এনভায়রনমেন্টের কথাই চিন্তা করে, তুমি হচ্ছে প্রোডাকশন করছো না, লোকাল এনভায়রনমেন্টে তুমি একটা প্রজেক্ট করতেছো। এই প্রজেক্টটা হচ্ছে তোমার ধরো ডিপ লার্নিং রিলেটেড কোনো প্রজেক্ট, ধরো ডিজিটাল ইমেজ প্রসেসিং এর কোনো প্রজেক্ট। ফর এক্সাম্পল একটা ইমেজ থেকে দুইটা মানুষের মধ্যে ডিসটেন্স ক্যালকুলেট করা। সো এটা টাফ টাস্ক আর কি, দেখতে যত ইজি এত ইজি না, একটা ইমেজ থেকে দুইটা মানুষের মধ্যে ডিসটেন্স ক্যালকুলেট করা। তো ধরো তোমার হচ্ছে আগে তোমার সার্ভারে যে তোমার গিটে যে ভার্সনটা আছে সেটা আর কি ডিসটেন্স ক্যালকুলেট করতো, বাট তোমার এই পিক্সেল গুলাকে এমন ভাবে স্ট্যাটিক ডিসটেন্স, বেসিক্যালি প্রতিটা পিক্সেল আর কি সেম ডিসটেন্স ধরে নিত, বাট ইন রিয়েলিটি দিস ইজ নট দি কেস। তোমার ক্যামেরা থেকে যত দূরে প্রতি পিক্সেলের ভ্যালু তত বেশি হওয়া উচিত। তো তুমি এই ফিচারটা ইমপ্লিমেন্ট করতে চাও। তো স্ট্যাটিক ডিসটেন্সটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ভালোই ক্যালকুলেট করতে পারতেছে। এরপরে তুমি যখন এই যে ক্যামেরা থেকে ডিসটেন্স এই ফ্যাক্টরটা যখন ইমপ্লিমেন্ট করলা, এটা ইমপ্লিমেন্ট করার সাথে সাথে দেখলা যে তোমার এটা ইমপ্লিমেন্ট করে যখন তুমি আপলোড করলা তখন দেখলা যে তোমার সার্ভার একটা এরর দিল, যে হচ্ছে তোমার এনপি পাচ্ছে না, মানে কোন একটা ফাইলের নাম পাই পাচ্ছে না। তাহলে তোমার ইমিডিয়েটলি রোল ব্যাক করা কি দরকার? তুমি জাস্ট তোমার সার্ভারের নাম পাই ইনস্টল দিয়ে দিলেই হয়ে গেল। তো এই এররটা সাধারণত খুব বেশি পপুলার বা ফ্যামিলিয়ার। সো এরকম কোনো ডিপেন্ডেন্সি এরর বা তোমার হচ্ছে তুমি দেখতেছো যে ডেটাবেসে কানেক্ট করতে পারতেছো না, এন্ড বাই সিইং ইওর .env ফাইল ইউ সি দ্যাট ইওর ডেটাবেস ক্রেডেনশিয়ালস ইজ রং। তাহলে এই ক্ষেত্রে কি তোমার রোল ব্যাক করা খুব বেশি ইমিডিয়েট, মানে খুব বেশি প্রয়োজন? স্যার হতে পারে যে আমার এই এরর, এই ছোট একটা এররের জন্য হচ্ছে আমার একটা সিকিউরিটি ভালনারেবিলিটি তৈরি হতে পারে, যে অল্প সময়ের জন্য সবার ডেটা ইনসিকিউর হয়ে গেল। এটা তো হওয়ার সম্ভাবনা বেশি অনেক। কিন্তু বলি আগে রোল ব্যাক করি, তারপর হচ্ছে আমি নিজের ইয়েতে টেস্ট করি। বেস্ট প্র্যাকটিস হলো আমি CI/CD তোমাকে আমি তোমাকে একটা জিনিস বারবারই বোঝাচ্ছি যে হচ্ছে তুমি যদি শিওর থাকো যে এটা তোমার কোনো সিকিউরিটি ভায়োলেট করবে না, তুমি যদি শিওর থাকো যে এই এররটা তুমি এর আগেও এনকাউন্টার করছো এবং এই এররটা তুমি ইমিডিয়েটলি ফিক্স করতে পারবা, দেন হোয়াই উড ইউ রোল ব্যাক? কারণ এররটা যদি কেউ এক্সপ্লয়েট করে অল্প সময়ের ভিতরে, সরি, ওই এররটা যদি কেউ এক্সপ্লয়েট করে অল্প সময়ের ভিতরে, ওই অল্প সময়টুকুর জন্য। হ্যাঁ এটা তো এক্সপেক্ট, মানে রোল ব্যাক করতে তো তোমার ইমিডিয়েট হবে না, রোল ব্যাক করতে তো কিছু টাইম নেবে নাকি? মানে তোমার রোল ব্যাক একটা ইনস্ট্যান্ট জিনিস। হ্যাঁ তো সার্ভারটা তো স্টপ হবে, রোল ব্যাক তো আর সার্ভার অন রেখে হবে না, আমি বুঝিনি তোমার কথা, স্টপ হবে। আমি বুঝিনি কি? রোল ব্যাক তো, ও রোল ব্যাক করতে তো টাইম লাগবে, কিন্তু সার্ভারটা তো স্টপ হবে। সার্ভার, হ্যাঁ রোল ব্যাক করলে তো তোমার ওয়েবসাইট ডাউন হবে কিছু সময়ের জন্য। হ্যাঁ জি, সে হ্যাঁ কারণে আমি রোল ব্যাক করি, কারণ আমার কোনো একটা ভালনারেবিলিটি তৈরি হলো। তাহলে আমার সার্ভিস স্টপ করাই তো তখন ভালো ভালো হওয়ার মানে কথা। সার্ভিস তুমি স্টপ করে বলতে রোল চাচ্ছো ব্যাক যে করলে আগে যখনই তোমার থাকলে কোনো এরর হবে তুমি ইমিডিয়েটলি রোল ব্যাক করে ফেলবা? জি। But that is not always the case. I do not know why you are not understanding. And বেসিক্যালি ভাই there are some changes. Okay, there are some changes that is irreversible. So there are some changes that is irreversible, and rollback can cause you even bigger issues. Have you thought about this scenario? রোল ব্যাক বিগার ইস্যু থেকে তো আমার সিকিউরিটি আরো বেশি ইস্যু না আছে, সবার প্রাইভেসি একটা আছে। আচ্ছা ভাইয়া, how can you make sure যে হচ্ছে rollback তোমার আরো বড় একটা ইস্যু ক্রিয়েট করবে না? আর রোল ব্যাকের আগে তো আমার ইয়েটা ঠিকঠাকই চলছিল, রোল ব্যাক করলে আমার আমার একটা ভালো আগে ভালো একটা ভার্সন চলে গেল।
হ্যাঁ, এন্ড তুমি ভার্সন কন্ট্রোল ঠিকভাবে করো না, যার কারণে তোমার হচ্ছে আগের যে রোল ব্যাক করে যে ভার্সনে যাবা, দ্যাট ইজ বেসিক্যালি সেমি চেঞ্জ ভার্সন। হোয়াট উইল হ্যাপেন দেন? স্যার কে বলতেছে যে হচ্ছে তুমি রোল ব্যাক তখন করবা না যখন হচ্ছে তুমি এরোটার সাথে খুবই ফ্যামিলিয়ার এন্ড ইউ আর কনফিডেন্ট এনাফ যে এটা তুমি রোল ব্যাক ছাড়া ফিক্স করতে পারবে। তোমার যদি নিউ ফিচার ব্রো করে এক্সিস্টিং ফিচার সব ইনট্যাক্ট থাকে, হোয়াই উড ইউ রোল ব্যাক? এক্সিস্টিং ফিচার গুলো যদি তোমার ইনট্যাক্ট থাকে এন্ড নিউ ফিচার যদি তোমার জাস্ট এরোনেয়াস হয়, হোয়াই উড ইউ রোল ব্যাক? জি স্যার, তাহলে নিউ ফিচারের সমস্যা হলে আমি রোল ব্যাক করবো, রোল ব্যাক করবো না, অন্যান্য ক্ষেত্রে রোল ব্যাক করবো। নিউ ফিচারের সাথে এবার ঠিক আছে। স্টিল আই ডু নট এগ্রি উইথ ইউ যে অন্য যে কোনো ক্ষেত্রে তোমার রোল ব্যাক করা উচিত। মানে দেয়ার ইজ নো, মানে দেয়ার ইজ নো ক্লিয়ার কাট সলিউশন অ্যান্সার ফর দিস যে হচ্ছে প্রিভিয়াস ফিচার যদি তোমার ইয়া না হয় ইউ ইমিডিয়েটলি রোল ব্যাক। মানে this is not a hard and fast rule. Why are you not understanding this? Rolling back is not the only thing you should do. This is not ground truth যে হচ্ছে তোমার প্রিভিয়াস ফিচার যদি ব্রেকডাউন করে তুমি রোল ব্যাক করবা। তাহলে স্যার গ্রাউন্ড রুল This is that is a there is none. Ground truth there is none. You decide based on the scenario. তুমি কি সিনারিও ফেস করতেছো তার উপর বেস করে ইউ টেক ইমিডিয়েট ডিসিশন যে হোয়াট ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। মানে জাস্ট আমরা লাইফে যেরকম প্রবলেম ফেস করি, এটা হচ্ছে তোমার লাইফের একটা প্রবলেম। তো লাইফের প্রত্যেকটা প্রবলেমের জন্য কি তোমার এক্সাক্ট সলিউশন আছে? There is not. You have multiple ways and you have to choose the best one. If you cannot choose the best one, still you have to মানে তুমি যদি বেস্টটা চুজ না করতে পারো, you have to work harder, but it is possible to solve the problem. Okay, so all I am trying to say is rollback is one of the many options, a good option, but it might not be the best in every case. Any other question? না স্যার। Okay. আচ্ছা, এই DevOps কি? DevOps কি? আচ্ছা, DevOps হচ্ছে বেসিক্যালি একটা মেথোডোলজি। এটা প্রবাবলি তোমরা হয় অন্য কোর্সে পড়ছো বা পড়বা আর কি, বা মেথোডোলজি বা বলতে পারো যে সেট অফ বেস্ট প্র্যাকটিসেস। আমার আসলে এই টার্মটা বলতে মানে খারাপ লাগে যে সেট অফ বেস্ট প্র্যাকটিসেস, এটা আসলে হওয়া উচিত সেট অফ গুড প্র্যাকটিসেস। যেমন হচ্ছে মানে দিস থিংস আর রিলেটিভ, রাইট? বা টাইম টু টাইম চেঞ্জ হয়। সো এটা বেস্ট প্র্যাকটিস মানুষ কেন বলে, এটা গুড প্র্যাকটিস বলা উচিত। তো আচ্ছা, DevOps বেসিক্যালি মেথোডোলজি অর সেট অফ বেস্ট প্র্যাকটিসেস, যেটা প্রাইমারি গোল হচ্ছে তোমার শর্ট এন্ড ডেলিভারি টাইমস বা ফাস্টার ডেভেলপমেন্টস। সো বেসিক্যালি তুমি যখন কোন একটা চেঞ্জ আনবা, তো এই DevOps ফ্রেমওয়ার্কে there are 7 steps in this software development process of DevOps framework. এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক যে তোমার সফটওয়্যার যখন তুমি নতুন কোনো ফিচার ইমপ্লিমেন্ট করবা, মেথোডোলজি আনবা, এটা হচ্ছে তোমার একটা রুলের মতো। তো ফ্রেমওয়ার্ক তো আমাকে এটাই দেয় যে হচ্ছে একটা স্ট্রাকচার দেয়। তোমার নরমাল PHP তে কোড করাও যায়, লারাভেলে কোড করাও তাই সেম, তুমি PHP তে কোড করো, লারাভেল কি করে তোমাকে, বা নোডে কোড করাও যায়, এক্সপ্রেসে কোড করাও তাই। বা এক্সপ্রেস আমরা কি করতেছি, একই তো, নোডই তো, খালি আমরা আগে থেকে 4-5টা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সেপারেট ফাইলগুলো সেপারেট ফোল্ডার রাখতেছি, এটাই তো ফ্রেমওয়ার্ক। সো ফ্রেমওয়ার্ক ইজ নাথিং বাট এ সেট অফ রুলস আর কি। তো এই DevOps ফ্রেমওয়ার্কের ডেভেলপমেন্ট প্রসেসে তোমার যে 7টা রুলস আছে, সেটা হচ্ছে কোডিং, বিল্ডিং, টেস্টিং, প্যাকেজিং, রিলিজিং, কনফিগারিং আর হচ্ছে মনিটরিং। এই এই হচ্ছে ব্যাপার, এগুলা আসলে খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, তো DevOps আরো 2টা ফ্রেমওয়ার্কের উপর ডিপেন্ড করে। একটা নাম হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন,
বা এটাকে হচ্ছে এটা আমরা অনেকে শুনছি এই টার্মটা, এটা হচ্ছে সিআই। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে ডেভঅপস, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এই জিনিসটা দিয়ে বোঝায়, বা এই রুলটা দিয়ে যে জিনিসটা বোঝায় যে তোমার যে নিউ কোড আছে, ইট ইজ ইন্টিগ্রেটেড টু দি শেয়ার্ড এনভায়রনমেন্ট বা হচ্ছে শেয়ার্ড রিপোজিটরি বাই ইয়োর টিম অন এ রেগুলার বেসিস। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে প্রতিদিন বা প্রতি উইকে তুমি হচ্ছে তোমার রিপোর্টে পুশ করো, বা একটা দিনে মাল্টিপল টাইমস তুমি তোমার যে শেয়ার্ড রিপোর্ট আছে সেখানে তোমার যে কোডের ইন্টিগ্রেশনটা সেটা পুশ করো। সো এইটাকেই বলতেছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, হোয়ার নিউ কোড ইজ ইন্টিগ্রেটেড ইনটু এ শেয়ার্ড রিপোজিটরি অন এ রেগুলার বেসিস, সামটাইমস ইভেন সেভারাল টাইমস পার ডে। দেন এটা ইন্টিগ্রেট করার পরে দিস নিউ কোড শুড বি টেস্টেড থ্রু অ্যান অটোমেটেড বিল্ড প্রসেস। আচ্ছা, তো এটাই হচ্ছে তোমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন বা সিআই। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বলতে বোঝায় যে তোমার যে সফটওয়্যার রিলিজ স্ট্র্যাটেজিটা আছে, সফটওয়্যার রিলিজ স্ট্র্যাটেজিটা তোমার একটা অটোমেটেড টেস্টের মধ্য দিয়ে পাস করবে বিফোর রিলিজিং ইনটু এভরি প্রোডাকশন এনভায়রনমেন্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। তুমি যখনই তোমার কোনো চেঞ্জ আসবে, এই হোল চেঞ্জটা হচ্ছে একটা হোল সেট অফ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাবে, যে মাল্টিপল সেটস অফ টেস্ট। এই টেস্টের পরে দেন সেটা হচ্ছে তুমি প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করবে, এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এটা হচ্ছে CI/CD। There are two terms, one of them is release and deployment. দো এই দুইটা টার্ম হচ্ছে তোমার ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়, বাট দিস টু টার্মস আর ডিফারেন্ট। ওয়ান অফ দেম ইজ সফটওয়্যার রিলিজ এন্ড আদার ওয়ান ইজ সফটওয়্যার ডিপ্লয়মেন্ট। সফটওয়্যার রিলিজ বলতে বোঝায় যে হচ্ছে তোমার একটা এক্সিস্টিং কোড আছে, ফর এক্সাম্পল এর ভার্সন হচ্ছে 4.0.1, then you made some changes and you gave it a new version number 4.0.2. After giving it a new version number, তুমি এটা ডিপ্লয় করছো মনে করো। আচ্ছা, এই যে এটাকে যে তুমি নতুন একটা ভার্সন, একটা ফিচার ইমপ্লিমেন্ট করে তুমি যে এটাকে নতুন একটা ভার্সন নাম্বার দিলা, দিস ইজ কল্ড সফটওয়্যার রিলিজ। দিস ইজ কল্ড সফটওয়্যার রিলিজ। আচ্ছা, এরপরে এই নতুন 4.0.2 এই ভার্সনটা যখন তুমি তোমার লাইভ এনভায়রনমেন্ট বা প্রোডাকশন এনভায়রনমেন্টে পুশ করবা, তখন এটাকে বলবো হচ্ছে আমরা ডিপ্লয়মেন্ট, বা কোন একটা এনভায়রনমেন্ট, নট নেসেসারিলি লাইভ এনভায়রনমেন্ট, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ডিপ্লয়মেন্ট। সো দিস ইজ অল অ্যাবাউট ডিপ্লয়মেন্ট। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট ডিপ্লয়মেন্ট। এখন হচ্ছে আমি লাস্ট ক্লাস থেকে কোশ্চেন দেবো। হ্যাঁ, লাস্ট ক্লাস থেকে কোশ্চেন দেবো। কাকে ধরা যায়? আইডি 21 তানভীর হাসান আবির। স্যার। তুমি লাস্ট ক্লাস করছো? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি একটা সিনারিওর কথা বলছিলাম, যে হচ্ছে ধরো ইনস্টাগ্রামে যদি কোনো এরকম আমি যদি আর কি ইনস্টাগ্রামে যদি কোনো সেলিব্রিটি আর কি ইয়া দেয়, পোস্ট করে, যার হচ্ছে ধরো 200 মিলিয়ন ফলোয়ার্স, কি প্রবলেম হতে পারে? স্যার একবার একটু বলুন। ধরো ইনস্টাগ্রামে একটা সেলিব্রিটি পোস্ট করলো যার হচ্ছে 200 মিলিয়ন ফলোয়ার্স, কি প্রবলেম হতে পারে? স্যার তার ফলোয়ার